তো ফাইনালি গাইস চাইনিজ মার্কেটে আইকিউ নিও 11 লঞ্চ হয়ে গিয়েছে আর ইন্ডিয়া বা বাংলাদেশেও খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। আর আজকের এই ভিডিওটি থেকে তোমরা জানতে চলেছো আইকিউ নিও 11 এর অফিশিয়াল স্পেসিফিকেশনস গুলি কি রাখা হয়েছে, চাইনিজ মার্কেটে ফোনটির কি প্রাইস রাখা হয়েছে, আর ইন্ডিয়া বা বাংলাদেশে ফোনটি কবে লঞ্চ হতে পারে আর কি প্রাইস পয়েন্টে লঞ্চ হতে পারে। আর ভিডিওর শেষে তোমরা জানতে পারবে যে এই ফোনটি কেনা কি আদৌ ঠিক হবে নাকি এর পরিবর্তে অন্য কোনো ফোন নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। তো চলো বন্ধুরা প্রতিবারের মতো প্রথম থেকে শুরু করা যাক। তবে তার আগে ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দাও আর কমেন্ট করে বলো তুমি এই ভিডিওটি কোন ফোন থেকে দেখছো, কারণ আমিও দেখতে চাই আমার প্রিয় সাবস্ক্রাইবাররা কোন কোন ফোন থেকে আমার ভিডিও দেখে। চলো আর দেরি না করে প্রথমেই দেখে নেওয়া যাক এই ফোনটির ডিজাইনটি কেমন বানানো হয়েছে। সবার প্রথমেই যেটা নোটিস করলাম এর ব্যাক সাইডে এবার কিন্তু দেওয়া হয়েছে ফাইবার গ্লাস আর সাথে রয়েছে মেটালিক ফ্রেম আর ক্যামেরা মডিউল কিন্তু রাখা হয়েছে স্লিম এন্ড বক্সি টাইপ। আর এই ডুয়েল টোন কালার ভেরিয়েন্টটা দেখো, এটা অনেকের ভালো লাগতে পারে আবার অনেকের এটা ছাপড়ি মনে হতে পারে। তবে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকায় ফোনটা কিন্তু একটু প্রিমিয়ামই ফিল হয়। এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে IP68 ও 69 এর রেটিং, যা ফোনটিকে আরো বেশি টেকসই করে তুলেছে। আর ফোনটি কিন্তু এই ছাপড়ি কালার ভেরিয়েন্ট ছাড়াও আরো 4টি কালার অপশনে অ্যাভেলেবেল রয়েছে। তো ওভারঅল ডিজাইনের দিক থেকে দেখতে গেলে আইকিউ কিন্তু এবার সামান্য একটু ডিফারেন্ট করার ট্রাই করেছে। তো লুকস এন্ড ডিজাইন তো গেল, এবার যদি বলি এর ডিসপ্লের কথা তাহলে ফোনটিতে দেওয়া হয়েছে 6.82 ইঞ্চের 2K LTPO AMOLED ডিসপ্লে আর সাথে রয়েছে 144 হার্টজ এর রিফ্রেশ রেট। তবে 144 হার্টজ তো আমি কোথাও খুঁজেই পেলাম না, তোমরা যদি কোথাও খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে 4500 নিটস এর পিক ব্রাইটনেস, যার ফলে আউটডোরেও ডিসপ্লে ক্ল্যারিটি এন্ড ভিজিবিলিটি একদমই ক্রিস্টাল ক্লিয়ার। তো প্রাইস অনুযায়ী ওভারঅল দেখতে গেলে ডিসপ্লেকে কিন্তু আমি 10 এর মধ্যে 7 নাম্বার দেবো। তো ফোনটির ডিজাইন এন্ড ডিসপ্লের ব্যাপারে তো সবকিছু দেখলাম, এবার দেখে নেওয়া যাক ফোনটির সেই ডিপার্টমেন্টে কি দেওয়া হয়েছে যে ডিপার্টমেন্টের জন্য গেমারদের কাছে আইকিউর ফোন চোখের মনি হয়ে থাকে। হ্যাঁ, আমি বলছি পারফরম্যান্স ডিপার্টমেন্টের কথা। তাগড়া পারফরম্যান্সের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite এর চিপসেট, যার অন্তত স্কোর প্রায় 33 মিলিয়ন ক্রস করে যায়। এর সাথে রয়েছে LPDDR5X RAM টাইপ আর UFS 4.1 স্টোরেজ টাইপ, যা ফোনটিকে কিন্তু আরো বেশি ফাস্ট করে দিয়েছে। তার মানে বুঝতেই পারছো ফোনটিতে BGMI হোক বা COD বা যে কোনো হাই গ্রাফিক্স এর মোবাইল গেম এই প্রত্যেকটি একদমই স্মুথ চলবে। আর হ্যাঁ, লং টাইম গেমিং এ হিটিং ইস্যু নেই বললেই চলে। আর ফোনটির ডিজাইনের জন্য গ্রিপ করতেও কিন্তু অসুবিধা হয় না। ওভারঅল দেখতে গেলে আইকিউ নিও 11 দিয়ে গেমারসরা কিন্তু টপ নচ গেমিং এক্সপেরিয়েন্স পাবে। আর দৈনন্দিন লাইফে মাল্টিটাস্কিং এর জন্য নরমাল ইউজারদের জন্য র‍্যাম ম্যানেজমেন্ট তুখর করা হয়েছে। আর হোল ডে গেমিং এর জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 7500 mAh এর একটা বিশাল সাইজের ব্যাটারি, যা নরমাল ইউজেজে প্রায় 3 দিন পর্যন্ত চলবে। আর এত বড় ব্যাটারির জন্য 100 ওয়াটের ফাস্ট চার্জিং ও রয়েছে। আর চার্জারের জন্যও চিন্তার কিছু নেই, বক্সের মধ্যেই চার্জার পেয়ে যাবে। তার মানে তোমরা বুঝতেই পারছো আইকিউ নিও 11 কিন্তু গেমারদের সারা দিন এন্টারটেইন করতে সক্ষম। এছাড়া ফোনটি রান করবে Android 16 উইথ অরিজিনওয়েস 6 এ। আর এট দি এন্ড যদি বলি এর ক্যামেরার কথা তাহলে ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে 50+8 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ আর ফ্রন্টে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি সেন্সর। তবে সত্যি কথা বলতে আইকিউ ডিভাইসের ক্যামেরাগুলি কিন্তু অতটাও জনপ্রিয় হয় না, তবে আইকিউর এই ফোনটার ক্যামেরায় একটু হলেও ইমপ্রুভমেন্ট করা হয়েছে। আর ফোন থেকে তোলা ফটোস গুলো দেখে বুঝতেই পারছো ভালো লাইটিং কন্ডিশনে ফটোগুলো কিন্তু ঠিকঠাকই আছে। তো শেষে আবারও বলে দিচ্ছি যে আইকিউর ফোনগুলো কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোন হয় না, এগুলো আসলে পারফরম্যান্স সেন্ট্রিক ফোন হয়ে থাকে। তো যাই হোক, এই ছিল আইকিউ নিও 11 এর ডিটেইল ইনফরমেশন। তো তোমাদের ফোনটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যেও। আর ফোনটি চাইনাতে কি প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে আর ইন্ডিয়া বা বাংলাদেশে আইকিউ নিও 11 কবে লঞ্চ হতে পারে বা এক্সপেক্টেড প্রাইস কি থাকতে চলেছে, এই সবকিছুই আমি কমেন্ট সেকশনে পিন করে দিলাম, সেটা কিন্তু অবশ্যই চেক আউট করে নিও। তো শেষে কিন্তু একটা প্রশ্ন রয়েই গেল যে এই প্রাইস পয়েন্টে এই ফোনটি কেনা কি আদৌ ঠিক হবে নাকি এই প্রাইস পয়েন্টে আরো বেটার কোনো ফোন অ্যাভেলেবেল রয়েছে। তো এই কথার উত্তরে প্রথমেই বলে রাখি যে ফোনটি যদি 40,000 এর নিচে লঞ্চ হয় তাহলে কিন্তু পারফরম্যান্স ইউজারদের জন্য ফোনটি কেনা ভ্যালু ফর মানি হবে। আর যদি বাই চান্স ফোনটির প্রাইস 40K এর উপরে চলে যায় তাহলে কিন্তু চোখ বন্ধ করে OnePlus 15R এর দিকে চলে যাওয়া উচিত, কারণ তুমি OnePlus 15R এ পেয়ে যাবে Snapdragon 8 Elite Gen 5 এর চিপসেট, এছাড়া বেটার ব্যাটারি অপটিমাইজেশন, বেটার ক্যামেরা, বেটার লুকস এন্ড ডিজাইন আর বেটার বিল্ড কোয়ালিটি। তবে তার আগে একটু ওয়েট করে দেখা যাক যে ফোনটি কোন প্রাইসে লঞ্চ হয়। আর যদি তুমি ততক্ষণে OnePlus 15R এর বিস্তারিত ভিডিওটি দেখতে চাও তাহলে সেটি আমি এন্ড স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ইনফরমেটিভ টেক ভিডিওতে।